তুই বলে আমি আজ কোচিংয়ে যাব না, এখানেই থাকি। তো ইন্টারভিউ শেষ হলে তোকে নিয়ে একেবারে যাব। আরাবি মুচকি হেসে বলে, ভাইয়া তুমি যাও তো, আমি ঠিক আছি। আর আমার ইন্টারভিউ শেষ হলে আমি তোমাকে ফোন করে জানাবো, তখন না হয় তুমি এসে আমাকে নিয়ে যেও। ফাহিম লম্বা শ্বাস ফেলল, তারপর পকেট থেকে মানিব্যাগ বের করে আরাবিকে 1000 টাকার নোট এগিয়ে দিয়ে বলে, টাকাটা রাখ, দরকারে কাজে লাগবে। কিন্তু আমার কাছে টাকা আছে। বেশি কথা বলিস না তো, আরো দিয়েছি, টাকাটা চুপটি করে নিবি। আরাবি টাকাটা হাতে নিল। তারপর ফাহিম আরাবির মাথায় হাত বুলিয়ে দিয়ে বাইক স্টার্ট দিয়ে দিল। ঠিক তখনই একটা কালো রঙের গাড়ি এসে থামল সেখানে। আরাবি একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। এদিকে ফাহিমও আরাবিকে সাবধানে থাকতে বলে চলে গেল। আরাবি ঠোঁটে হাসি ঝুলিয়ে ফাহিমকে বিদায় জানিয়ে দিল। এদিকে সেদিনে দারোয়ানটা এসে দাঁড়ালো আরাবির সামনে। তারপর বলে, আফামনি একটু সরে দাঁড়ান, স্যার আইসেন, উনি ভেতরে যাইব। আরাবি বিনা বাক্যে সরে দাঁড়ালো। দারোয়ান গিয়ে গেট খুলে দিতেই গাড়িটির ভেতরে প্রবেশ করলো। এরপর সেই গাড়ি থেকে বের হলো মিস্টার সাফওয়ান জায়ান শাখাওয়াত। সে গাড়ি থেকে বের হতেই তীক্ষ্ণ চোখে তাকালো আরাবির দিকে। এদিকে আরাবি সেদিনের ওই লোকটাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মুখটাও হা করে খোলা। এই দারোয়ান চাচা এই লোকটাকে কি স্যার বলে সম্বোধন করছিল? আর লোকটাই বা এমন ভাবে তাকাচ্ছে কেন ওর দিকে, যেন ওকে একেবারে খেয়ে ফেলবে, নাকি সেদিনের জন্য এখন ওর উপর রেগে আছে? এদিকে জায়ান আরাবিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে অফিসের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর আরাবি নিজেকে সামলে নিল। তারপর দারোয়ানের উদ্দেশ্যে ধীরে বলল, চাচা, এই যে লোকটা ভেতরে গিয়েছে তাকেই কি আপনি স্যার বলে সম্বোধন করছিলেন? দারোয়ান চাচা আরাবির কথা শুনে তার পান খেয়ে লাল হয়ে যাওয়া ঠোঁট নাড়িয়ে বলেন, আরে হো আফামনি, ইনি তো এই কোম্পানি মালিক নিহান শাকওয়াতের একমাত্র ছেলে সাফওয়ান জায়ান শাকওয়াত। এটা শুনে যেন আরাবি যেন আসমান থেকে পড়ল। আগের বারের চেয়ে চোখ জোড়া দ্বিগুণ বড় করে ফেলল। বিড়বিড় করে বলে উঠল, হায় সর্বনাশ, দুনিয়াতে আর কেউ কি ছিল না? এই লোকটার সাথেই সেদিনের ওই ঘটনা ঘটতে হলো। এখন কি হবে তার? এই লোকটা কি কোনোদিন তাকে চাকরি দিবে? মুহূর্তেই আরাবির মুখটা কাদো কাদো হয়ে গেল। ঠোঁট উল্টে আবার অফিসের দিকে তাকালো। তারপর ভাবলো, যা হবার হবে, তা পরে দেখা যাবে, এখন ভেতরে যাওয়া যাক। আরাবি ভেতরে যেতেই দেখলো সেখানে ম্যানেজার আগেই দাঁড়িয়ে আছে। আরাবি যেতেই তিনি বলেন, ম্যাম আপনি আমার সাথে আসুন। আরাবি বেশ অবাক হলো হঠাৎ ম্যানেজারের এত নমনীয় কথাবার্তা শুনে। তারপরেও কিছুই বলল না, চুপচাপ ম্যানেজারের সাথে চলল। এদিকে একটা রুমের সামনে এসে দুবার দরজায় টোকা দিল। বলল, স্যার, ম্যামকে নিয়ে এসেছি। লেট হার ইন। ম্যানেজার এবার সরে দাঁড়ালো, বলল, ম্যাম আপনি ভেতরে যান। ম্যানেজার চলে গেলেন। এইদিকে আরাবি প্রচন্ড নার্ভাস। কই এর আগেও তো 3টে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে, ওগুলোর সময় তো এমন লাগেনি, তাহলে এখন কেন এমন লাগছে? আরাবি জোরে জোরে দুবার শ্বাস নিল। তারপর আল্লাহর নাম নিয়ে দরজায় টোকা দিয়ে বলল, আম কামিং। এরপর আরাবি রুমটায় প্রবেশ করলো। ভেতরে আসতেই সবার আগে আরাবি দৃষ্টি চলে যায় জায়ানের দিকে। এদিকে জায়ান চেয়ারে হেলান দিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। আরাবি চোখ সরিয়ে নিল। লোকটার চোখ জোড়া অদ্ভুত। ওই চোখের দিকে তাকালে আরাবির শরীর শিরশির করে উঠে। আরাবি জায়ানের দিক থেকে চোখ সরিয়ে খেয়াল করলো ওখানে আরেকজন ছেলেও আছে। আরাবি খুব নম্রভাবে বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার। আরাবি সালাম দিতেই জায়ান আর ইপ্তি সালামের জবাব দিল। জায়ান গম্ভীর কণ্ঠে বলে, হ্যাভ এ সিট। আরাবি ধীরে সুস্থে বসলো। প্রচন্ড অস্থিরতায় আরাবি ওর না আঙ্গুলে পেঁচাতে লাগলো। বিষয়টা খেয়াল করেছে জায়ান। অবশ্য ও চোখ জোড়া তো 1 সেকেন্ডের জন্য সরেনি আরাবির ওপর থেকে। জায়ান শান্ত কণ্ঠে বলল, There is nothing to be nervous. We will just ask you a few simple questions. You will give as the correct answer. ফাইন স্যার। এরপর জায়ান আর ওর সাথে ছিল ইপ্তি। দুজনে টুকিটাকি সহজ কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো। অবশ্য জায়ানই সব প্রশ্নগুলো করেছে, ইপ্তি তার সুযোগই পায়নি। প্রশ্নগুলোর উত্তর আরাবি বেশ ভালোভাবেই দিতে পারল। সবকিছু শেষ হলে জায়ান ঠান্ডা গলায় বলে উঠল, The answers were very good and organized. Your qualifications are also good. So we offered you the job. You will work as my personal secretary. You will join the office from tomorrow. আরাবি যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না। অবশেষে সে জবটা পেয়েই গেল। তবে কিন্তু এভাবে যে আজকেই জবটা পেয়ে যাবে সেটা ভাবেনি আরাবি। অন্য সব কোম্পানিগুলো তো এখনো ভালো মন্দ কিছু জানায়নি ওকে।
আর এখানে আজকেই ইন্টারভিউ দিতে আসলো, আর আজকেই তারা ওকে চাকরি দিয়ে দিল। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো। তবে আর মাথা ঘামালো না আরাবি। আসল কথা হলো ও চাকরিটা পেয়েছে, আর এটা এখন সবচেয়ে বড় খুশির খবর। আরাবির ঠোঁটে হাসি ফুটে উঠল। স্নিগ্ধ চেহারায় ঠোঁটে কোমল হাসিতে যেন আরাবিকে জায়ানের কাছে মায়াপুরী লাগছে, যার দিকে জায়ান দিন রাত ক্লান্তিহীন ভাবে তাকিয়ে থাকতে পারবে। জায়ান ভেবে পেল না এমন নির্লজ্জ ও কবে থেকে হলো। অবশ্য প্রেমে পড়লে নাকি আস্ত মানুষটাই বদলে যায়, সেখানে এসব আর কি। জায়ান নিজেকে সংযত করল। এভাবে একটা মেয়ের দিকে তাকিয়ে থাকলে মেয়েটা ভালো নজরে ওকে দেখবে না। মেয়েটা তো আর জানে না যে ও তাকে ভালোবাসে। আরাবিকে আস্তে আস্তে বোঝাতে হবে ওর ভালোবাসা, আর জায়ান এমন কিছু করবে যেন আরাবিও বাধ্য হয় ওকে ভালোবাসতে। কথাগুলো ভেবেই নিস্তব্ধে বাঁকা হাসি দিল জায়ান। এদিকে আরাবি হাসি মুখে বলে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আই উইল ট্রাই মাই বেস্ট সো দ্যাট ইউ ডোন্ট ফাইন্ড এনি মিস্টেক ইন মাই ওয়ার্ক। I hope so. অফিসের বাহিরে দাঁড়িয়ে আছে আরাবি। খুশি যেন ওর ধরছেই না। অবশেষে একটা চাকরি পেল ও। এবার আর কোনো চিন্তা নেই, বাবার চিকিৎসাটাও বেশ ভালোভাবেই হবে। আরাবি ভাবলো খুব দ্রুতই ওর বাবাকে চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যাবে। যে করেই হোক ওর বাবাকে সুস্থ করতে হবেই। আরাবি খুশি মনে ফাহিমকে ফোন করলো। আরাবির অফিস থেকে ফাহিমের কোচিং সেন্টার বেশি দূরে না, বাইকে আসলে বেশি হলে 20 মিনিট সময় লাগে। আরাবি ফাহিমের সাথে কথা বলে ওর জন্য অপেক্ষা করতে লাগলো। প্রায় 25 মিনিট পর ফাহিম আসলো। ভাগ্য ভালো রাস্তায় জ্যাম ছিল না। ফাহিম বাইক থেকে নামতেই আরাবি ফাহিমকে জড়িয়ে ধরল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, ভাইয়া আই এম সো হ্যাপি, সো হ্যাপি। আমার চাকরিটা কনফার্ম হয় ভাইয়া। ফাহিম দুহাতে বোনকে জড়িয়ে ধরল। আরাবি চুলের ভাঁজে চুমু খেয়ে বলে, আমি অনেক খুশি আরো। কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আরো চল, এই খুশিতে তোকে ট্রিট দিই আমি। আরাবি ফাহিমকে ছেড়ে দাঁড়ালো, বলল, কিন্তু ট্রিট তো দেওয়ার কথা আমার, তুমি কেন দেবে? বেশি বড় হয়ে গেছিস, বেশি আমাকে ট্রিট দিবি। আরাবি খিলখিল করে হেসে উঠল। ফাহিম নিজেও হাসলো। পরে বলল, চল যাওয়া যাক। ফাহিম বাইকে উঠে বসলো। আরাবিও বসলো। তারপর মুহূর্তের মধ্যেই চলে গেল। এদিকে নিজের কেবিনে দাঁড়িয়ে কাছের দেওয়াল থেকে সবই দেখছিল জায়ান। চোখ জোড়া শক্ত হয়ে আছে ওর, কপালে রগগুলো ফুলে ফেপে উঠেছে। হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল জায়ান। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আমি ছাড়া এইভাবে অন্য কোনো ছেলের সাথে হাসতে পারবে না তুমি মেয়ে। আর তোমার সাহস কিভাবে হলো ওই ছেলেটাকে জড়িয়ে ধরার? দাঁতে দাঁত চেপে জায়ান নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। না, এভাবে রাগলে হবে না, তাকে শান্ত হতে হবে। জায়ান চোখ বন্ধ করে নিল। আরবির হাস্যজ্জ স্নিগ্ধ মুখশ্রী ভেসে উঠল। পরপর জায়ান চোখ খুলে শান্ত স্বরে বলে, আমি এত ওভার থিঙ্কিং মাইন্ডের কবে থেকে হলাম? ছেলেটা তো ওর ভাইও হতে পারে, তাই না? নূর যেভাবে আমাকে আরিফতিকে জড়িয়ে ধরে, আরাবিও তাই করছে। ঠিক ইট ইজি জায়ান। জায়ান জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। পরপর গম্ভীর স্বরে বিড়বিড় করলো, ভালোবাসার বাতায়নে তোমারই মুখটি ভাসে, তখন আমি পাগল হই এক স্বপ্ন অভিলাষে। কবে তোমাকে নিজের করে পাবো কাটু গোলাপ? তুমি কি বুঝবে আমার ভালোবাসা? সকাল থেকে চিন্তিত আরাবি। গতকালকের ঘটনাটা এখনো ওকে ভাবাচ্ছে। গতকাল রাতে ঘুম আসছিল না আরাবির। জেগেছিল অনেক রাত অবধি। রাতে অঝোর ধারায় বৃষ্টি নেমেছিল। বারান্দায় বসে বৃষ্টি বিলাস করছিল আরাবি। বৃষ্টি দেখায় এত ধ্যানমগ্ন ছিল আরাবি যে কখন মধ্যরাত হয়ে গিয়েছিল টেরই পায়নি। ধ্যানভগ্ন হয়েছিল মোবাইল ফোনের আওয়াজে। মেসেজ এসছে, তাও আননোন নাম্বার থেকে। আরাবি মেসেজটা ওপেন করতেই ও চোখের সামনে ভেসে উঠল শব্দগুলো, এত রাত অবধি জেগে আছেন কেন? ইটস ব্যাড ফর ইউর হেলথ। গো টু বেড নাও অ্যান্ড হ্যাভ এ নাইস বিউটি স্লিপ। এমন একটা মেসেজ হঠাৎ ওকে কে দিবে? আর তাও আবার এত গভীর রাতে। আর মেসেজকারী জানলই বা কিভাবে যে ও জেগে আছে? ভেবে ভ্রু কুচকে আসে আরাবির। পাল্টা মেসেজ করলো, কে আপনি? সাথে সাথেই জবাব আসলো, আমি কে সেটা সময় এলেই জানতে পারবেন। আপাতত এটা শুনে রাখুন, এখন আমি যা বললাম তা সুন্দরভাবে মেনে চলুন। মেসেজটা আসার পর সাথে সাথে আরেকটা মেসেজ আসলো। সকালের ছেলেটা কে ছিল? আরাবি বিস্ময়ে হা হয়ে গেল। এই লোক কি তাকে ফলো করেছে নাকি প্রতি কদমে কদমে? কে এটা? আরাবি লিখল, আনসার মাই কোয়েশ্চেন ফার্স্ট। মেসেজটা ধমকির মতো মনে হলো। আরাবির একবার মনে হলো প্রশ্নের জবাবটা দিবে না।
আর নাম্বারটা ব্লক করে দিবে। পরপর কি মনে করে যেন লিখেই ফেলল। সে আমার ভাই হয়। কেমন ভাই? আশ্চর্য সব প্রশ্ন। আমার আপন ভাই, আমার একমাত্র ভাই। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, এবার আপনি আমার প্রশ্নের জবাব দিন। আরবির প্রশ্নের জবাবে এক বালতি পানি ঢেলে দিয়ে উত্তর এলো। ঘুমিয়ে পড়ুন। এরপর আরবি 4-5টা মেসেজ পাঠিয়েছে, কে সে জানার জন্য। মেসেজগুলো আর দেখেনি মানুষটা। দুশ্চিন্তায় পড়ে যায় আরবি। সারা রাত এসব ভেবে ভেবে ফজরের আজান দিয়ে দেয়। পরে নামাজ পড়ে একবারে ঘুমোয়। এরপরে একটু ঘুম আসে। আবার সকাল 7:30টাতেই অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায়, কারণ তাকে অফিসে যেতে হবে। আবার আজকেই প্রথম দিন, কিছুতেই লেট করা যাবে না। সকালে ঘুম থেকে উঠে সব কাজ করছে ঠিকই, কিন্তু চিন্তা ভাবনা কমছে না একটুও। আবার রাতে ঘুম না আসায় মাথা ব্যথা করছে। আজকে চশমাটা পরে বের হতে হবে। নাস্তা শেষ করে জিহাদ সাহেব আর লিপি বেগমকে বলে ফাহিম আর আরবি নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আরবিকে ওর অফিসের সামনে নামিয়ে দিয়ে ফাহিম চলে যায় কোচিং সেন্টারে। এই তো আর 2 দিন পর থেকে সকালে কোচিংয়ে পড়াতে পারবে না ফাহিম, কারণ 2 দিন পরেই কলেজের টিচার হিসেবে জয়েন করবে ফাহিম। বড্ড খুশিও। আজ কারেন্ট টাইমে এসেছে ফাহিম, তাই এসেই ক্লাসরুমে চলে গেল। এদিকে ফাহিমকে আর চোখে একবার দেখে নিল নূর। ওর মনটা ভীষণ খারাপ। 2 দিন বাদ থেকে নাকি ফাহিম আর সকালে পড়াতে পারবে না। কলেজের টিচারের চাকরি পেয়েছে, এখন নূর কি করবে তাহলে? লোকটাকে এক পলক না দেখলে যে ভালোই লাগে না। তাহলে এরপর থেকে কিভাবে থাকবে নূর? পরপর কি যেন ভেবে ছিল, হাসল নূর। আজ বাদে কাল তো কোনো একদিন তো আসবে যেদিন নূর অন্য কারো হয়ে যাবে। তখন তো বছরের পর বছর যাবে, ফাহিমকে আর দেখতে পারবে না নূর। তাহলে সেটা এখন থেকে অভ্যেস করে নেওয়াই ভালো না? নিজের মনকে যত তাড়াতাড়ি শক্ত করতে পারবে ততই ওর নিজের জন্যই ভালো। কিন্তু মনটা যে বেহায়া, কিছুতেই মানে না। যতবার ভাবে সে এই জন্মে আর ফাহিমকে পাবে না, ততবার মনে হয় মনটা বিষাক্ত ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়। নিঃশ্বাস আটকে আসে। মনে হয় এই বুঝিও মরে গেল। কিভাবে থাকবে নূর? কিভাবে সহ্য করবে ফাহিমকে না পাওয়ার যন্ত্রণা? ঠিক কিভাবে? প্রথম দিন অফিসে সে কি করবে ভেবে পাচ্ছে না আরবি। ফাহিম বলেছে ওর বন্ধু নয়নের কাজিন এই অফিসে কাজ করে, সে নাকি আসবে ওর কাছে। কিন্তু কোথায় সে? আধা ঘন্টা যাবত একজন স্টাফের দেখিয়ে দেওয়া ডেস্কে সে বসে রয়েছে আরবি। আরো কতক্ষণ যে বসে থাকতে হবে কে জানে। তবে বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না। আরবির ডেস্কের সামনে এসে দাঁড়ালো আলিফা। এসেই মিষ্টি করে হেসে বলল, তুমি কি আরবি? আরবি দাঁড়িয়ে গেল, বলল, হ্যাঁ আমি আরবি, কিন্তু আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি নয়ন ভাইয়ের কাজিন আলিফা। ভাইয়া আমাকে তোমার কথা বলেছিল, তোমার পিকচারও পাঠিয়েছিল, তাই তোমাকে এক দেখাতেই চিনে ফেললাম। আরবি স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তবে একটা কাছের মানুষ পেল। তবে হোক আজকেই প্রথম দেখা, তবুও তো একটু আধটু চিনে তাদের। আরবি বলল, আপু আমাকে ঠিক কি কাজ করতে হবে একটু বুঝিয়ে দেবে? আসলে আমার কোনো এক্সপেরিয়েন্স নেই এসব বিষয়ে। আলিফা হেসে বলে, তুমি চিন্তা করো না, আমি তো এই জন্যই তোমার কাছে এসেছি। একটু থেমে আলিফা ফের বলে, তুমি এখানে জায়ান স্যারের পিএ হিসেবে নিয়োগ হয়েছে। তোমার কাজ হলো স্যারের বিভিন্ন প্রশাসনিক কাজে সাহায্য করা, যেমন ফাইলিং সিস্টেম গুছিয়ে রাখা, স্যারের হয়ে ফোন কল রিসিভ করা ও প্রয়োজন অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা, স্যারের গুরুত্বপূর্ণ কাজ ও অ্যাপয়েন্টমেন্টের কথা মনে করিয়ে দেয়া, স্যারের হয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও মানুষের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ রাখা, মিটিংয়ের সময় নোট নেয়া এবং তাকে তা মনে করিয়ে দেয়া, যার কারণে তোমার সাথে সাথেই থাকতে হবে বেশিরভাগ। আরবি চওড়া হাসি দিল। ওয়াও আপু, তুমি তো খুব ভালোভাবেই চাকরির সম্পর্কে জানো। খুব ধন্যবাদ তোমাকে আপু। আমি জানবো না এই ব্যাপারে? আমিও তো এখানের একজনের পিএ, এই অফিসের মালিকের ভাইপো ইমতিয়াজ ইফতি শাখাওয়াত, যার কারণে আমার অফিস লাইফটা যন্ত্রণাময় হয়ে গিয়েছে। শেষের কথাটা বিড়বিড় করে বলল আলিফা। এর মাঝেই ডাক আসলো আরবির জন্য। জায়ান তাকে ডেকেছে। এর মাঝে আরবির হাতে গোটা একটা ফাইল ধরিয়ে দেওয়া হলো। এই ফাইলের মাঝে জায়ানের আজকের শিডিউল আছে। আরবি ঢোক গিল, তার বুকটা ধুকধুক করছে। প্রথম দিন কোনো কিছু যদি ভুল হয়ে যায়, আলিফা আরবির মনের অবস্থা বুঝতে পারছে, তাই আরবির কাঁধে হাত রেখে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, সব ঠিক থাকবে। জায়ান স্যার একটু গম্ভীর আর রাগী, তবে তুমি একটু সাবধানে কাজ করলেই হবে। আলিফার কথায় ভয় কমবে কি? ভয় আরো বেড়ে গেল। যত দোয়াদরদ পারে পড়ে নিল মেয়েটা।
তারপর জায়ানের অফিস রুমের সামনে সে নক করে নিল। তারপর ধীরে বলল, মে আই কাম ইন স্যার? Yeah, you come in. আরাবি আস্তে ধীরে ভেতরে প্রবেশ করলো। লোকটা ল্যাপটপের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। হাতের আঙ্গুলগুলো বেশ দক্ষতার সাথে কিবোর্ডে চালাচ্ছে সে। রয়্যাল ব্লু রঙের স্যুট কোটে বেশ আকর্ষণীয় লাগছে তাকে। সিল্কি চুলগুলো জেল দিয়ে সেট করে রেখেছে। ফর্সা মুখশ্রীতে চাপ দাড়িগুলো যেন তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। আরাবি চোখ ফিরিয়ে নিল। কি করছিল ও? এভাবে বেহায়ার মতো তাকিয়েছিল। যদি লোকটা দেখতো তবে কি ভাবতো? মিস আরাবি, আজকের শিডিউলটা বলুন। পুরুষালী ঠান্ডা স্বরের আওয়াজে কেঁপে উঠল আরাবি। পরপর হালকা আওয়াজে বলতে লাগলো আজকের শিডিউল। সব শুনে শেষে জায়ান বলল, ক্যান ইউ মেক কফি? আমি বললাম আপনি কফি বানাতে পারেন? পারি। দেন মেক 2 cups of coffee. 2 কাপ কেন স্যার? আরাবির প্রশ্নে জায়ানের ল্যাপটপে চালানো আঙ্গুলগুলো থেমে গেল। তারপর অদ্ভুতভাবে তাকালো আরাবির দিকে, বলল, আমি এখানে একা নই, আপনিও আছেন। এখন আমার কফি খাওয়া দেখে যদি আপনার লোভ লাগে, আপনি যদি নজর লাগিয়ে দেন, তখন তো আমার পেট ব্যথা করবে, আর আমি সেরকম কোনো রিস্ক নিতে চাই না। জায়ানের এমন একটা কথা শুনে আরাবি ঠিক কি রিয়াকশন দিবে ভুলে গেল। মানে এমন দামড়া একটা ছেলে যে এমন বাচ্চাদের মতো অদ্ভুত সব চিন্তা ভাবনা মাথায় রাখে, এটা ভেবেই অবাক আরাবি। এদিকে আরাবিকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে জায়ান শীতল দৃষ্টি নিক্ষেপ করলো আরাবির দিকে। তৎক্ষণাৎ ঘাবড়ে গেল। আজকেই প্রথম দিন, আর সে চায় না প্রথম দিন এই বসকে নারাজ করতে। তাই আরাবি কফি বানানোর জন্য চলে গেল। আশেপাশে ভালোভাবে তাকালো। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে কফি বানানোর সব সরঞ্জাম। আরাবি দ্রুত সেখানে গিয়ে কফি বানাতে লাগলো। কফি বানানো শেষে আরাবি জায়ানকে একবার দেখে নিল। না, লোকটা কাজ করছে। এই সুযোগে আরাবি নিজের জন্য বানানো কফিটা এক চুমুক খেয়ে চেক করে নিল। না, ঠিক আছে সবকিছু। আরাবি এইবার মগ দুটো নিয়ে জায়ানের কাছে আসলো। হালকা আওয়াজে বলে, স্যার আপনার কফি। জায়ান না তাকিয়েই বলে, টেবিলে রাখুন। আরাবি কফিটা রাখতেই জায়ান এইবার দূরে একটা ফাইল রাখার একটা আলমারি আছে, সেখানে ইশারা করে বলল, ওই জায়গাটায় লাল রঙের একটা ফাইল আছে, ওটা নিয়ে আসুন। আরাবি মাথা দোলালো। তারপর হাতের কফিটা জায়ানের জন্য বানানো কফির পাশে রেখে চলল ফাইলটা আনতে। জায়ান এই সুযোগে নিজের কাজটা সেরে নিল। আরাবির কাপের জায়গায় ওর কাপটা রেখে দিল। তারপর আরাবির কাপের কফিটা নিয়ে নিল। বিনা বাক্যে এক চুমুক কফিটা খেয়ে নিল, ঠিক সেখানটায় যেখানে আরাবি চুমুক দিয়েছিল। ওখানে আরাবির ঠোঁটে লিপ গ্লসের ছাপ বোঝা যাচ্ছিল। কফিটা খেয়ে তৃপ্তির হাসি দিল জায়ান। আরাবির দিকে নেশাময় চোখে তাকিয়ে বিড়বিড় করল, ঠিক কবে যে এই কাপে লাগানো তোমার ঠোঁটের ছোঁয়া না নিয়ে ডিরেক্ট তোমার ওই কোমল অথর জোড়ার ছোঁয়া নিতে পারবো আরাবি। আমাকে যে চুম্বকের মতো টানে ওই ঠোঁট জোড়া, ইচ্ছে করে তোমাকে চেপে ধরে চুমু খেয়ে ফেলি, বাট আই এম হেল্পলেস। আই হ্যাভ টু কন্ট্রোল মাইসেলফ ফর ইউ মাই লাভ। জায়ান কাউকে পছন্দ করে, এটা জানার পর থেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। শামীম ভাই, আপনি আর দেরি করবেন না, আহানাকে নিয়ে জলদি চলে আসুন দেশে। আপনারা আসলেই আমার আহানা আর জায়ানের বিয়েটা দিয়ে দেব। চিন্তিত কণ্ঠস্বর মিসেস সোহানা শাখাওয়াতের। ফোনের ওই পাশে থাকা ব্যক্তি কিছু বলল বোধ হয়। তা শুনে সোহানা চেঁচিয়ে উঠল, আশ্চর্য, আমি জানবো কিভাবে যে ওর এভাবে হঠাৎ করেই এমন একজনকে পছন্দ হয়ে যাবে? যে ছেলে কখনো মেয়ের দিকে ফিরেও তাকায় না, সে ছেলে এভাবে হুট করেই এসে যদি বলে সে কাউকে পছন্দ করে, তাহলে সেটা আমি কিভাবে জানবো? আর বিষয়টা আমাকেও জানায়নি, নিহানকে বলেছে। ভাগ্য ভালো আমি নিহানকে অত রাতে ছাদে যেতে দেখে ওর পিছু নিয়েছিলাম, নাহলে তো আর জানতেই পারতাম না জায়ানের মনে এসব চলছে। একটু থেমে ফের বড্ড অস্থিরতার সাথে বলে, আমার বড় চিন্তা হচ্ছে নিহান এমন একটা মানুষ যে তার সন্তানের মতামতের ওপরে আর কিছুই শুনবে না। যেহেতু নিহানকেই জান সব জানিয়েছে, এবার নিহান যে করেই হোক ছেলের জন্য ওই মেয়ে খুঁজে এনে তার সাথেই জানের বিয়ে দিয়ে দেবে, তবেই শান্ত হবে। ওপাশের ব্যক্তিটাও যেন এই কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। কিছু একটা বললেন সোহানাকে। সব শুনে সোহানা বলে, আমাদের শক্তপোক্ত একটা প্ল্যান সাজাতে হবে, এমন কিছু করতে হবে যাতে জান রাজি হয়ে যায় আহনাকে বিয়ে করতে। মোট কথা ওকে বাধ্য করব আমরা। ব্যক্তিটিও সহমত জানালেন সোহানার কথায়। সোহানা বললেন, আচ্ছা তবে রাখি, যে করেই হোক শীঘ্রই দেশে ফিরুন আপনারা, ওদের বিয়েটা এবার দিতেই হবে। ফোন কেটে সোহানা কুটিল হাসলো। তারপর রুম থেকে বের হবার উদ্দেশ্যে পেছন ফিরে ভয় কেঁপে উঠল সোহানা।
কারণ তার পেছনে স্বয়ং নিহাল সাহেব দাঁড়িয়ে আছেন। সুহানার শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসছে। নিহাল সাহেব তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে বলেন, কার সাথে কথা বলছিলে? শুকনো ঢোক গিল সোহানা, জোরপূর্বক হেসে বলে, আপার সাথে কথা বলছিলাম। নিহাল সাহেব তাচ্ছিল্য হাসলেন। সোহানা যে মিথ্যে বলছে তা তিনি স্পষ্ট বুঝতে পারছেন। তিনি বলেন, ও তার সাথে বুঝি প্ল্যান করছিলে কিভাবে আহানা আর জায়ানের বিয়ে দিবে? কিন্তু আমি যতদূর জানি শায়দা তো এসবের ধারে কাছেও আসার মানুষ না। সোহানার শরীর ঘামছে। এভাবে যে ধরা পড়ে যাবে তিনি ভাবেননি। আর নিহানও যে আজ হঠাৎ করে দুপুরে বাড়ি চলে আসবে এটা কি সে জানতো? যদি জানতো তবে তো রুমের দরজা আটকে তারপর কথা বলতো। কারণ বাড়িতে যারা আছে সবাই এখন নিচতলায়। সার্ভেন্টরা অকারণে দোতলায় আসে না। মিলে নিজের রুমে ঘুমোচ্ছে, সেটা তিনি দেখে এসছেন। তাই ভেবেছিলেন কি আর হবে এভাবে কথা বললে। কিন্তু এটাই যে তার কাল হয়ে দাঁড়াবে তা ভাবতেও পারেননি তিনি। এদিকে নিহান সাহেব এসে দাঁড়ালেন সোহানার সামনে। রাগে তার মাথা গরম হয়ে যাচ্ছে। নিহান সাহেব সোহানার দুগাল চেপে ধরলেন, দাঁতে দাঁত চেপে বললেন, আমার ছেলেমেয়ের ব্যাপারে তুমি নাক না গলালেই তোমার জন্য ভালো। ওদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি ওদের বাবা দেখে নিব। আর বলছিল না যে করেই হোক আমি আমার ছেলের পছন্দের মেয়েকে খুঁজে এনে সেই মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে দিব। তবে শুনে রাখো, একদম ঠিক বলেছ তুমি। আমার ছেলে যাকে পছন্দ করবে তার সাথেই ওর বিয়ে হবে। আর যদি এটি কেউ বাধা দিতে আসে তাহলে তাকে মেরে ফেলতেও দুবার ভাববো না আমি, কারণ আমার সন্তানদের খুশি আমার কাছে সবচেয়ে ঊর্ধ্বে। কথাগুলো বলে শেষ করে সোহানার গালগুলো ছেড়ে দিলেন। এক প্রকার ছুঁড়ে মারলেন তিনি সোহানাকে। সোহানা ব্যথায় দুগালে হাত রাখলেন, কান্নারত কণ্ঠে বললেন, আমি জায়ানকে বলে দেব তুমি আমার গায়ে হাত তুলেছ, আমাকে মেরেছ। নিহান সাহেব হাসলেন, রাগী চোখে তাকিয়ে বলেন, এত কিছু না। তুমি যদি কোনো উল্টাপাল্টা কিছু করার পরিকল্পনা করো তাহলে এমন মারব যে সুন্দর চেহারা নিয়ে তুমি বড়াই করো না সেটা আর মানুষকে দেখাতে পারবে না। আর কি বললে? জায়ানকে তুমি বলে দিবে? বলো গিয়ে, দরকার পড়লে মাইক এনে দিই, পুরো দেশ ঢোলপি দিয়ে জানিয়ে দিও, দেখি কি করতে পারে আমায়। নিহান সাহেব সোহানাকে আর একবার শাসিয়ে তারপর চলে গেলেন। খাবার খেয়ে মাত্রই নিজের রুমে আসলো আরাবি। অফিসের প্রথম দিন বেশ ভালোই কেটেছে। ও ভেবেছিল লোকটা বুঝি খাটুনির ওপর রাখবে, কিন্তু না, এমনটা কিছুই হয়নি। ও যেটা বুঝতে পারেনি তা লোকটা নিজ দায়িত্বে তা বুঝিয়ে দিয়েছে। কিন্তু একটা বিষয় খুব অবাক করেছে আরাবিকে, আর তা হলো লোকটা অদ্ভুতভাবে তাকায় ওর দিকে। সে চোখে দৃষ্টির প্রখরতা ওর ভেতর শুদ্ধ নাড়িয়ে দেয়। যখনই আরাবি একটু চেষ্টা করে লোকটার দিকে তাকাতে, তা কোনোভাবেই পারে না। ওই গভীর চোখজোড়া দৃষ্টি যেন ওকে গভীরভাবে নাড়িয়ে দেয়। শিরশির করে উঠে শরীর। আরাবি লম্বা শ্বাস ফেলল, তারপর পা বাড়ালো বারান্দায়। আজও ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আরাবির স্বাস্থ্যহীন শরীরটা ঠান্ডা বাতাসে মৃদু কেঁপে উঠল। অফিস থেকে ফিরে হালকা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিয়েছিল আরাবি। তারপর সবার সাথে প্রথম দিন অফিসে কেমন কাটলো তা নিয়ে সবার সাথে কথা বলেছে। এরপর রুমে এসে গোসল করে নিয়েছিল। সদ্য গোসল নেওয়ায় মেয়েটাকে স্নিগ্ধ লাগছে। চোখে মুখে এখনো হালকা পানির বিন্দু জমে আছে। বারান্দায় মৃদু লাইটের আলোতে ওই পানির বিন্দুগুলো মুক্তদানার মতো জলজল করছে। বাতাসের দাপটে আরাবির খোলা চুলগুলো হালকাভাবে দুলছে। ঠোঁটের কোণে ঝুলে আছে হালকা মৃদু হাসি। আরাবি বেশিরভাগ সাদা জামা কাপড় পরতে ভালোবাসে। এই যে এখনো মেয়েটার গায়ে সাদা ফতো আর প্লাজো জড়ানো। চুলগুলো চোখ মুখে এসে বাড়ি খাচ্ছে আরাবির। বিরক্ত হয়ে আরাবির চুলগুলো আলগোছে ডান পাশ থেকে বাম পাশে এনে রাখলো। বারান্দাটা খালি খালি লাগে। এভাবে দাঁড়াতে ভালো লাগে না। আগামীকাল ফাহিমকে বলে কিছু গাছ আনতে হবে। আরাবি ভেবেও নিল কি গাছ আনবে। এমন সময় আরাবির ফোনে মেসেজ টোন বেজে উঠল। আরাবির ধ্যান ভাঙল। ফোনটা হাতে নিয়ে দেখে সেদিনের আননোন ফোন নাম্বার থেকে মেসেজ এসছে। আরাবি মেসেজটা ওপেন করলো। এই রাতের বেলা না ঘুমিয়ে বারান্দায় কি? আরাবি ভেবে পায় না এই মেসেজকারী ব্যক্তিটা কে এই ব্যক্তি যে এভাবে ওকে মেসেজ করে। আরাবি আর মেসেজের রিপ্লাই করলো না। আরাবি ভেবেছে আর একটা মেসেজ রিপ্লাই করবে না। দেখা যাক এই ব্যক্তি ঠিক কতগুলো মেসেজ করতে পারে। এদিকে আবারও মেসেজ আসলো ফোনে। Why are you ignoring my messages? আরাবি দেখেও ফোনটা রেখে দিল। পরপর আবারও একের পর এক মেসেজ আসছে। চুলগুলো বেঁধে ফেলুন, এভাবে খোলা চুলে কখনো বারান্দায় আসবেন না। আরাবি এবার কৌতূহল দমাতে পারছে না। এই লোকটা ওর প্রতিটা পদক্ষেপ সম্পর্কে কিভাবে জানতে পারছে। আরাবি নিজের বারান্দায় চারদিকে ভালোভাবে দেখল।
কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিনা, কিন্তু না, কোথাও কোনো ক্যামেরা নেই। আরাবি এইবার বারান্দা দিয়ে রাস্তায় উকিঝুঁকি মারল। ওর বারান্দা থেকে একটু দূরে একটা কালো রঙের গাড়ি দেখা যাচ্ছে, এছাড়া আর কিছু নেই আশেপাশে। আরাবির ভ্রু কুঁচকে আসলো। তাহলে কি ওই গাড়িটাই সেই অজ্ঞাত ব্যক্তিটির? ওখানে বসেই কি ওর ওপর এইভাবে গোয়েন্দাগিরি করছে? আরাবি এবার মেসেজ করলো, আমার বারান্দা দিয়ে বারবার তাকালে যে গাড়িটা দেখতে পাচ্ছি, সেখানে বসেই কি আমার উপর নজর রাখছেন? আর ইউ লুকিং ফর মি? কথা ঘোরাচ্ছেন? মনের নজর দিয়ে খুঁজে দেখো, দেখবে তোমার খুব কাছে আছি। অনুভব করো তুমি আমাকে, যেভাবে আমি করি তোমাকে, প্রতি ক্ষণে, প্রতিটি নিঃশ্বাসে। আরাবির শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। কি চাই এই ব্যক্তি ওর কাছ থেকে? কেন এসব কথা বলছে ওকে? আরাবির মনটা ব্যাকুল হয়ে উঠল। লিখল, কি চান আপনি আমার কাছ থেকে? তোমাকে চাই আমি। ওই পুরো তুমিটাকে আমায় দিয়ে দাও, বিনিময়ে পৃথিবীর সব খুশি তোমার আঁচলে এনে দেব আমি। আরাবির মেসেজটা পড়েই কেমন যেন করে উঠল বুকের বাপাসটা। ধুকপুক শব্দগুলো জোরালো হয়ে গিয়েছে। কে সে? এই লোকটা কি জানে না যে ও কোনো বিশ্ব সুন্দরী না, যে ওর জন্য একটা মানুষ এমন পাগল হবে? নেহাতি লোকটা ওর সাথে মস্করা করছে, না হলে ওর মতো কালো মেয়েকে কেই বা ভালোবাসবে? আরাবি ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি টেনে লিখল, আপনি যেই হন না কেন, একটা কথা শুনে রাখুন, এসব থার্ড ক্লাস প্র্যাঙ্ক আমার উপর চলবে না। কারণ আমি জানি আমি কালো, আর এসব কাব্যিক কথাবার্তা মানুষ অন্তত আমাকে নিয়ে করবে না। তাই বলছি, আমাকে আর মেসেজ করবেন না। আরাবি ফোনটা সুইচ অফ করে দিল। তারপর গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু মেয়েটা তো জানলই না, সে তার কথাবার্তা দিয়ে একজনকে চূড়ান্ত পর্যায়ে রাগিয়ে দিয়েছে। জায়ান রাগে চোয়াল শক্ত করে নিজের গাড়িতে বসে আছে। প্রতিদিন সে অফিস ছুটির পর আরাবিদের বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে রাখে, কারণ সে প্রথম দিন আরাবিকে ফলো করে এখানে এসেছিল। তারপরেই খেয়াল করেছে আরাবি অনেকক্ষণ নিরিবিলি একলা সময় কাটায় বারান্দায়। এরপর থেকেই জায়ান এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত না আরাবি তার রুমে যায়। আরাবিকে মন ভরে দেখে, কিন্তু আজ মেয়েটা যে এমন একটা কথা বলবে ভাবতে পারেনি জায়ান। ও আরাবির সাথে প্র্যাঙ্ক করছে? ও কালো? নিজেকে এতটা তুচ্ছতাচ্ছিল্য কোনো মানুষ করে? জায়ান হাতের মুঠোতে ফোনটা শক্ত করে চেপে ধরে, চোয়াল শক্ত করে বলে, কাজটা তুমি ঠিক করলে না, একদম ঠিক করলে না। তুমি নিজেকে এতটা তুচ্ছ ভাবো কিভাবে? তুমি আমার কাঠগোলাপ, বোকা মেয়ে। তুমি যদি একবার আমার নজর দিয়ে নিজেকে দেখতে, তাহলে বুঝতে তুমি আমার কাছে ঠিক কতটা সুন্দর, ঠিক যেন একটা স্নিগ্ধ কাঠগোলাপ তুমি। একটু থেমে জায়ান ফের বলে, আমি তোমাকে বোঝাবো মেয়ে। আজকে যেই কথাগুলো বললে তুমি, তার জন্য শাস্তি তোমার, তুমি পাবে। রাগে গজগজ করতে করতে জায়ান গাড়ি চালু করে চলে গেল। গাড়ি বাড়ির সামনে আসতেই দারোয়ান মেন গেট খুলে দিল। জায়ান ড্রাইভারকে গাড়ি পার্ক করতে বলে বাড়ির ভেতরে প্রবেশ করলো। দেখলো নিহান সাহেব এখনো বসে আছেন সোফায়। জায়ান তার কাছে এসেই গম্ভীর মুখে বলল, এখনো জেগেছে? তোমার তো দেরি কেন, জানতে পারি? পাল্টা প্রশ্ন করলেন নিহান সাহেব। জায়ান শান্ত কণ্ঠে বলে, আর্জেন্ট কাজ ছিল কিছু, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো গিয়ে, আর কখনো এত রাত জাগবে না। জায়ান রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। মেয়েটার খোঁজ পেয়েছো কিছু? ঠিকানা জানো? কোথায় থাকে সে? নিহান সাহেবের প্রশ্নে জায়ান থেমে গেল। ঘুরে গিয়ে সুকুচকে প্রশ্ন করে, হঠাৎ এই প্রশ্ন? এসব জানার জন্যই কি জেগেছিলে? আগে উত্তরটা দাও। জায়ান শ্বাস ফেলল, তারপর শীতল কণ্ঠে বলে, আমার পিয়ে আরাবি মৃধা, ওই সেই মেয়ে। নিহান সাহেব অবাক হয়ে গেলেন। কি, আমার অফিসেই কাজ করে মেয়েটা? এত কাছে? একটু থেমে ফের বলেন, মেয়েটার ফুল ডিটেলস দিবে আমাকে। জায়ান এক ভ্রু উঁচু করে বলে, ও ঠিকানা দিয়ে তুমি কি করবে? নিহান সাহেব মুচকি হেসে বলে, ও মা, ছেলের বউকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে নিয়ে আসবো না? নাকি তুমি চাইছো না বিয়ে করতে? কি করবে না বিয়ে? জায়ান বাবার কথা শুনে বাঁকা হাসল, পরপর চলে গেল নিজের রুমে। নিহান সাহেব ছেলের হাসিতেই বুঝে গেলেন ছেলে তার রাজি। এইবার যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটার বাড়িতে সম্বন্ধ নিয়ে যেতে হবে। অবশেষে ছেলে তার রাজি হয়েছে বিয়ে করতে। আর দেরি করবেন না তিনি। আজ একটু তাড়াতাড়ি অফিসে এসছে আরাবি। কিছু কাগজপত্র আলিফা থেকে বুঝে নিতে হবে, তাহলে ওর কাজে হেল্পফুল হবে। সেই কারণেই এত তাড়াতাড়ি আসা এখানে। কিন্তু এসে দেখে আলিফা এখনো আসেনি। আরাবি নিজের ডেস্কে গেল। আলিফা না আসা অব্দি কিছু কাজ করে এগিয়ে রাখা যাক, যেই ভাবার সেই কাজ।
আরাবি কাজ করতে লাগলো। কাজ করায় এতটাই মগ্ন হয়ে গেল মেয়েটা যে আশেপাশে আর খেয়াল নেই। এদিকে জায়ান অফিসে এসে দেখে আরাবি মনোযোগ সহকারে কি যেন করছে। কি এমন করছে মেয়েটা যা এতটা মনোযোগ সহকারে করছে? জায়ান চায় আরাবি একমাত্র শুধু ওকে এতটা মনোযোগ দিক, আর কিছুতে না। সহ্য হয় না জায়ানের তা। জায়ান নিজের অফিস রুমে চলে গেল। তারপর আরাবির জন্য খবর পাঠালো একজনকে দিয়ে। আরাবিকে বলতে আরাবি ফাইলপত্র গুছিয়ে জায়ানের রুমের সামনে নক করলো। মে আই কাম ইন স্যার? Come in. আরাবি ভেতরে প্রবেশ করলো, মাথা নিচু করে বলল, স্যার ডেকেছিলেন? কফি বানান আমার জন্য, আর হ্যাঁ, নিজের জন্য বানাতে ভুলবেন না। আরাবি মৃদু হাসল। এখানে আসার পর থেকেই রোজ লোকটা ওর হাতের কফি খায়, সাথে ওকেও কফি অফার করে। আরাবি নিজেরও ভালো লাগে। এক কাপ কফি খেলে বেশ রিফ্রেশ মনে হয় নিজেকে। কফি বানাতে গিয়ে দেখে কফি পাউডার শেষ। এখন কি করবে? আরাবি জায়ানের কাছে গিয়ে দাঁড়ালো। লোকটা চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। শরীর কি খারাপ তার? ঘুমিয়ে পড়েছে কি লোকটা? ও যদি ডাকে তবে কি রাগ করবে? এদিকে জায়ান চোখ বন্ধ অবস্থাতেই বলে উঠল,